টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রায়শই এই প্রশ্নটি আমরা পেয়ে থাকি, আমাদেরকে করা হয়, আমাদের কাছে জিজ্ঞাসা করা হয়, নানানভাবে ইনকোয়ারি আসে যে আমাদের কাছে গ্রিন কার্ড আছে, গ্রিন কার্ড নিয়ে আমেরিকার বাইরে গেলে কোনো ঝুঁকি আছে কিনা, বা অনেকেই নানান রকম গল্প ফাঁদিয়ে থাকেন যে এয়ারপোর্টে গিয়েছিলাম, গ্রিন কার্ড ছিল, আমাকে অ্যারেস্ট করে সেই করেছে তা অমুকরে করেছে, এই ধরনের নানান কথা আমরা শুনতে পাই। বিষয়টি কতটুকু সত্য, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব যে গ্রিন কার্ড নিয়ে আমেরিকার বাইরে ভ্রমণের ঝুঁকি আছে কি না, বা কাদের ক্ষেত্রে আছে, থাকলে করণীয় কি, এই বিষয়টি আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয়। এবং যদি হাতে সময় থাকে, আপনাদের টেলিফোন বা জিজ্ঞাসা কম থাকে, তাহলে ইমিগ্রেশন কোর্টে হাজিরা দিতে গিয়ে অনেকেই হচ্ছেন গ্রেপ্তার। এই অবস্থায় করণীয় কি, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের এই ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি জনাব মঈন চৌধুরী, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল ম্যালপ্র্যাকটিস ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ কুইন্স কাউন্টি এবং ইউএস সুপ্রিম কোর্ট বারের সদস্য জনাব অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, এত সুন্দর উপস্থাপন করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সারাদিনের ব্যস্ততা উপেক্ষা করে একদম ক্লান্ত বদনে শরীরে স্টুডিওতে উপস্থিত হয়েছেন, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি নিয়ে আপনাকেও প্রচুর প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমাদেরকেও প্রশ্নের সম্মুখীন হতে হয় নানানভাবে। আমাদেরকে ব্যক্তিগতভাবে অনেকে বলে থাকে, টেলিফোন করে থাকে যে গ্রিন কার্ড আছে, অথচ দেখা যাচ্ছে যে এয়ারপোর্টে তাকে বা অমুকরে ধরেছে, তমুকরে ধরেছে, এই ধরনের নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়। বিষয়টি আসলে কতটুকু সত্য, এই গ্রিন কার্ড নিয়ে আমেরিকার বাইরে ভ্রমণের ঝুঁকি আছে কিনা, বা কাদের ক্ষেত্রে আছে, যদি থেকে থাকে তাহলে তাদের কি করণীয়, এই ঝুঁকির মধ্যে যারা আছে তাদের করণীয় কি, বিষয়টি আপনি আজকে একদম পরিষ্কারভাবে বলে দেবেন, যাতে আর এটি নিয়ে কোনো বিভ্রান্তি না থাকে। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ রানা আহমেদ এত সুন্দর উপস্থাপনা করার জন্য। আমি প্রথমে একটা সুখবর দিয়ে শুরু করতে চাচ্ছি। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আমলে যারাই মনে করছেন যে অনেক কঠিন, কিছু কিছু ক্ষেত্রে আবার খুবই সহজ হচ্ছে। কারণ যারাই নাগরিকত্ব পরীক্ষা দিচ্ছে, এখন অ্যাপ্লাই করার 3 থেকে 4 মাসের ভিতরে ইন্টারভিউ ডেট আসছে। অতীতে আপনারা দেখছেন অনেকের 1 বছর 2 বছর লেগে যাচ্ছে। তো 3 থেকে 4 মাসের ভিতরে ইন্টারভিউ হবে, তারপর আপনি শপথ দিতে পারবেন। তা অনুরোধ করব, যারাই রেসিডেন্সি রিকোয়ারমেন্ট কোয়ালিফাই করেন, যদি মিট করে থাকেন এবং যদি শর্ত সব মিট করে থাকেন, আপনি অবশ্যই অ্যাপ্লাই করে নাগরিক হয়ে যান। এইসব প্রশ্ন আপনার আর ভয় থাকবে না। আপনি যে প্রশ্নটা করেছিলেন আমার ভাই, কারা দেশের বাইরে যেতে পারবে, গ্রিন কার্ডের পারবে কিনা, আপনি তো গ্রিন কার্ডের কথা বলছেন, অনেক নাগরিকও প্রশ্ন করে। আমি যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে কথা বলতে চাই যে মঈন ভাই আমার পাসপোর্ট আছে, অনেকে বলছে আমেরিকার পাসপোর্টটাকে নিয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণ একটা ভুয়া মিথ্যা তথ্য। হ্যাঁ, যদি আপনি আমেরিকান সিটিজেন হয়ে থাকেন, আমি আমার ব্যক্তিগত যে ফেসবুক ভেরিফাইড, ওটা তো সবসময় বলে থাকি মঈন চৌধুরীতে, যে আপনারা যদি নাগরিক হয়ে থাকেন, কোনো প্রতারণা করে না থাকেন নাগরিকত্ব নেওয়ার সময়, আপনার ওয়ার্ল্ডের যে কোনো দেশে যে কোনো সময়, শুধু আমেরিকার শত্রু রাষ্ট্রগুলো ছাড়া আপনি অবশ্যই ভ্রমণ করতে পারবেন, এতে কোনো বাধা নাই। যদি আপনি মিথ্যা তথ্য দিয়ে নাগরিকত্ব নিয়ে থাকেন, যেমনটা হয়েছে যে কারো কোনো ক্রিমিনাল কেস পেন্ডিং ছিল, সেটা অস্বীকার করেছে, যখন জিজ্ঞেস করে হ্যাভ ইউ বিন অ্যারেস্টেড, আপনি বললেন না, তখন তারা হয়তো এটা ভেরিফাই করে নাই। অথবা আপনার যখন কোনো একটা ক্রিমিনাল কেস পেন্ডিং ছিল, আপনি রেজাল্ট আসে না যে গিলটি, আপনি বলেন যে কেস অস্বীকার করলেন, যদি পরবর্তীতে জানা যায় ওই কেস আপনি গিলটি প্লি করেছেন, তারা চায় বা গিলটি প্রমাণিত হয়েছেন,
তাহলে আপনাকে কিন্তু সিটিজেনশিপ কেড়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে, কারণ ইউ লাইড আন্ডার ওথ। যে প্রশ্নটা আপনার ছিল সঠিক প্রশ্ন হচ্ছে এটা, গ্রিন কার্ডধারীরা কিভাবে যাবে, কতদিন থাকবে, দাঁড়াতে পারবে কিনা। সেম উত্তর আসছে, যদি আমেরিকায় বৈধ প্রক্রিয়ায় কেউ গ্রিন কার্ড পেয়ে থাকে, কেউ ফ্যামিলির মাধ্যমে, কেউ জবের মাধ্যমে, কেউ ইনভেস্টমেন্টের মাধ্যমে, এইসব ক্যাটাগরিতে, যে কোনো ক্যাটাগরিতে আপনি যদি গ্রিন কার্ড পেয়ে থাকেন এবং সঠিক তথ্য দিয়ে গ্রিন কার্ড পেয়ে থাকেন, যদি ক্রিমিনাল কেস আপনার বিরুদ্ধে না হয়ে থাকে আমেরিকায় এবং মিথ্যা তথ্য না দিয়ে থাকেন, আপনার সংক্ষিপ্ত সময়ের জন্য 3 মাস, 4 মাস, 6 মাসের নিচে প্রয়োজনে ঘুরে আসতে কোনো বাধা নাই। 6 মাসের বেশি যদি আমেরিকার বাইরে থাকেন, আপনাকে বলতে হবে এবং বুঝাতে হবে যে আমেরিকাতে আপনার স্থায়ী নাগরিকত্ব, স্থায়ী কাগজ থাকার অভিবাসনের সব ডকুমেন্ট ছিল। যেমন আপনার ট্যাক্স ফাইল আপনি করেন, আপনি যে বাসায় থাকেন লিস্ট থাকলে লিস্ট আপনার এখনও আছে, আপনি যদি বাড়ি ওন করে থাকেন আপনার কাগজপত্র এখনও আছে, আপনার জব থাকলে জবটা এখনও পার্মানেন্ট আছে। এগুলো আপনাকে প্রমাণ করতে হবে 6 মাসের বেশি, না হলে ইমিগ্রেশন চাইলে আপনাকে সচরাচর ক্ষেত্রে মানে প্রপার রি-এন্ট্রি পারমিটটা থাকে। কেন বলে আপনাকে, কারণ হচ্ছে দেখা যায় যে কোনো এক ভদ্রলোক যদি সে তার বাড়িও বিক্রি করে গেল, গাড়িও বিক্রি করে গেল, তার চাকরিও নাই, তার হেলথ ইন্স্যুরেন্স নাই, দেশে তার কিছুই নাই, তখন তো আপনাকে পার্মানেন্ট রেসিডেন্ট বলতে পারবেন না। নিজেই কি বলবেন তাকে পার্মানেন্ট রেসিডেন্ট? সে তো পার্মানেন্ট না। সেই ক্ষেত্রে তারা সন্দেহ করতে পারে আপনি রেসিডেন্সি অ্যাবান্ডন করেছেন। ইদানিং যে ঘটনা ঘটেছে, কানাডার একজন নাগরিককে তার আমেরিকান গ্রিন কার্ড ছিল, তাকে আমেরিকা থেকে বর্ডার থেকে ফেরত পাঠানো হয়েছে। কেন? তার একটা কেস ছিল আগে। এটার সাথে আপনি সবাইকে অনেকে একটার সাথে একটা মানে মিলায় ফেলে, এটা মিলাবেন না। এই জন্য বলে আপনারা একজন যদি আপনাদের কোনো অ্যাটর্নি থেকে থাকে, তার সাথে যদি আপনার কোনো ধরনের নিজের কোনো পার্সোনাল ব্যাপার থেকে থাকে, যেটা আমরা এখানে বলতে চাচ্ছি না, শুনতে চাচ্ছি না, আপনি আপনার অ্যাটর্নির সাথে দরকার পড়লে কনসালটেশন ফি দিয়ে গিয়ে আপনার সিচুয়েশন নিয়ে কথা বলবেন। সে মনে রাখবেন সেজন্য অ্যাটর্নি এট ল হয়, কারণ তাহলে আমাদের কনভারসেশন আমরা চাইলে রেকর্ড করতে পারেন অনুমতি নিয়ে। আমরা কোনো সময় মিথ্যা তথ্য দিতে পারবো না। বাই দ্য বুক, বাই দ্য ল আমরা কথা বলতে বদ্ধপরিকর, কারণ লাইসেন্সটা ভেরি ইম্পর্টেন্ট। সো আপনি গিয়ে দেখা করে বলবেন যদি সমস্যার সময় থাকে, আর যদি ফোনে কমফোর্টেবল ফোনে বলতে পারেন, আপনি সময় নিয়ে কথা বলবেন। কিন্তু এখন যা শুনছেন তা হচ্ছে এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপেনিং ইন দিস কান্ট্রি। যদি ক্রিমিনাল রেকর্ড থাকে, কনভিক্টেড হয়ে থাকেন কোনো ধরনের ক্রাইমে, তখন ইমিগ্রেশন চাইলে আপনার গ্রিন কার্ডের এফেক্ট করতে পারে, আপনি ফেরত পাঠাতে পারে, অথবা সুযোগ দেওয়া হবে তোমাকে ফেরত পাঠানো হবে নাকি আমেরিকার জেলে ঢুকতে চাও। জেলে ঢুকালে তখন রিমুভাল প্রসিডিংয়ে পড়বেন, আর যেতে পারবেন না। আর যদি ফেরত চলে যান, গ্রিন কার্ড অ্যাবান্ডন হয়ে গেল। কিন্তু এই ক্ষেত্রে সবার ক্ষেত্রে প্রয়োজন। আবারও বলছে, আপনার নিউজ দেখে এখন সোশ্যাল মিডিয়ায় ভিউ পাওয়ার জন্য অনেক কিছু বলে, আপনাকে ভেরিফাই করার দায়িত্ব কিন্তু আমাদের দর্শকদের, এবং আপনারা কথা শুনলেই বুঝেন কে সঠিক তথ্য দিচ্ছে। ইজ অল অ্যাবাউট জেনারেল কমন সেন্স। তো তার মানে যেটা আপনি বললেন যে ঝুঁকির মধ্যে যারা আছে, ক্রিমিনাল রেকর্ডের কথাটাই বেশি করে বললেন। সেখানে হতে পারে সেই ক্রিমিনাল রেকর্ড ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে। দিস ইজ দ্য ওয়ার্স্ট ওয়ান। ডোমেস্টিক ভায়োলেন্সের সবচেয়ে বাজে জিনিস। আমি সব সময় সোচ্চার এসব বিষয়ে কথা বলে, যদি কারোর সাথে আপনার ভালো না লাগে আপনারা থাকবেন না, দুজনেই খুব মিত্রভাবে, মানে শত্রুতা না করে আলাদা হয়ে যান। কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবেন না, কারণ এগুলা কোনো সময় ভালো না, কারোর জন্যই ভালো না। বেটার আপনারা সেপারেট হয়ে যান, নিজের লাইফ নিজে করুন। এই দেশে যে কাউকে জোর করে রাখবেন এই সুযোগ এই দেশে নাই। কেউ আপনাকে না চাইলে, স্বামী বা স্ত্রী যে কোনো কেউ যদি একজনের সাথে থাকতে না চায়, জোর করে রাখবেন না, রাখার চেষ্টা করবেন। এটা আমেরিকান আইন, এটা বিরাট অপরাধ। এবং যদি আপনি তার জায়গায় যদি হাত তুলেন, হ্যারাসমেন্ট বা আপনি যদি কোনো অ্যাসল্ট করেন, এটা কিন্তু আপনি জেলে যেতে, যে কাজটা ইনিশিয়েট করবে ক্রাইমটা, সে জেলে যেতে হবে। কেন করছে এটা কেউ জিজ্ঞেস করবে না। আপনি কাউকে আঘাত করলে প্রথমে কেন করছে, অনলি সেলফ ডিফেন্স ছাড়া, সে আমার সাথে বেয়াদবি করছে তাকে আপনি মারলেন, সে আমার কথা শুনে তাকে হাত তুললেন, এইটাই দেশ না। আপনি কোনোভাবে কারো গায়ে হাত তুলতে পারেন না। জানা রাখবেন, যদি হাত তুলেন এটা হিতে বিপরীত, এটার মধ্যে কোনো এক্সকিউজ নাই।
ডোমেস্টিক ভায়োলেন্স কেস ইজি পিক, পুলিশ ডিটেকটিভরা ডোমেস্টিক ভায়োলেন্স কেসে বেশি অ্যারেস্ট করে এবং এই কেসটা উইথড্র হইলে অনেক সময় দেখা যায় যে এটা স্পট থেকে যায়। ইমিগ্রেশন তার নিজস্ব গতিতে এটা তদন্ত করে। আবার হয়তো কেস ডিসমিস হয়ে গেছে, ভালো কথা। ডিসমিসের দুই প্রকার, একটা হচ্ছে উইদাউট প্রিজুডিস, একটা হচ্ছে উইথ প্রিজুডিস। কোনো সময় দেখা যায় যে ডোমেস্টিক ভায়োলেন্স কেস হয়েছে, এক পক্ষ স্বামী বা স্ত্রী, তখন তাকে বলে আমি এই কেসটা প্রসিকিউট করতে চাই না। সরকার পক্ষ চেষ্টা করবে প্রসিকিউট করতে, যেহেতু স্টেটমেন্টটা ডোমেস্টিক ভায়োলেন্স একটা মতো এভিডেন্স একটা স্টেট যেটা অ্যাডমিসেবল, প্রথম যা বলছেন এটা ওই সাক্ষীর তথ্য তারা ওইখানে কোর্টের ট্রায়ালে ব্যবহার করতে পারে। কিন্তু তখন তারা যদি প্রসিকিউট না করেন, আনকোঅপারেটিভ নন কোঅপারেটিভ উইটনেস যদি আপনি হন, যে আপনাকে যে কমপ্লেন যে অভিযোগ করেছে সে যদি সাক্ষী দিতে না চায়, তখন সরকার পক্ষ হয়তো উইটনেসের যে পাওয়া যাচ্ছে না এই কারণে হয়তো কেসটা ডিসমিস করতে পারে উইদাউট প্রিজুডিস। উইদাউট প্রিজুডিস মানে হচ্ছে সরকার পক্ষ চাইলেই যে কোনো সময় কেসটা আবার উত্তোলন করতে পারে, ফিরিয়ে ক্যালেন্ডারে নিয়ে আসতে পারে, আবার ট্রায়ালে যেতে পারে। সো এক্ষেত্রে আপনার সতর্কতা, অনেক টার্ম আপনাদের বোঝার কথা না যারা দর্শকরা আছেন, কারণ আমেরিকান, বাংলাদেশ বা অন্যান্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির সাথে আমেরিকার আইনের কিছু একটা ডিফারেন্স আছে, যেটা ল্যাঙ্গুয়েজ টার্মগুলো ডিফারেন্ট একটু এবং বুঝতেও সমস্যা হয়। অনেকে এই দেশে এসে বাংলাদেশের মতো মনে করে সেম আইন না, আইনের অনেক ধরন ডিফারেন্ট। তবে সতর্ক থাকবেন, এটাই বলছি আপনাদেরকে। আর যদি কোনো সমস্যা নিজে মনে করেন যে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, কোনো কারণে এরকম হয়, তাদের উচিত একজন কাউন্সিলরের সাথে কথা বলা। কাউন্সিলর যারা মেডিকেট পান, তারা মেডিকেটের মাধ্যমে কাউন্সিলর সিক করতে পারেন। কাউন্সিলর মানে তারা আপনাকে পরামর্শ দেবে, কথা বলবে, থেরাপি লাগবে, যে থেরাপি দিবে, যে থেরাপি মানে কথার থেরাপি, ফিজিক্যাল থেরাপি না, কথা দিয়ে যে আপনারা জানতে চাইবে কেন আপনার এই সমস্যাটা হচ্ছে, কি হচ্ছে, আপনাকে অন্যভাবে এঙ্গেজ রাখবে, আপনি যেন কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িত না হন। তো এটা তো আপনি ডোমেস্টিক ভায়োলেন্স নিলেন, তারপর তো আরো ধরেন ক্রিমিনাল অফেন্স আছে বা রেকর্ড যদি থাকে, ড্রাগ প্রসেশন বা ট্রাফিকিং, ড্রাগ ট্রাফিকিং এর একটা সিরিয়াস ক্রাইম, থেফট বা চুরি বা ফ্রড যেটা বললেন। একটা ফ্রডের উদাহরণ আমি জানি আপনার কাছে আছে। এই উদাহরণটা এই জন্যই আমরা দিতে চাই যে তাতে করে এই যে যারা প্রশ্ন করছেন বা যারা ভয়ের মধ্যে আছেন, তাদের কোনো রকম খারাপ রেকর্ড নেই, অথচ অযথা ভয়ে আছে, দেশে যেতে ভয় পাচ্ছে বা অন্য কোথাও, অথচ তার যাওয়া খুবই জরুরি। তাদের জন্য একটি 20 বছর আগের একটি কেস, তার নাম কি ছিল, পরবর্তীতে নাম কি নিল, অথচ এখন সে গ্রিন কার্ড 20 বছর ধরে নিয়ে ছিল, এখন সিটিজেন 20 বছর না 6-7 বছর। আপনাদের একটা কথা শেয়ার করতে চাই, রানা ভাইয়ের সাথে আমি ওপেনলি ডিসকাস করেছি এই বিষয়গুলো কথা বলার জন্য। কারণ আপনারা যারা ভয় পান, যারা না বুঝে ভয় পান, যাদের ভয় পাওয়ার কথা না তারা ভয় পাচ্ছেন, যারা ভয় পাওয়ার কথা তারা হয়তো ভয় পাচ্ছেন না। অতীতে আমরা দেখেছি যাদের ফিঙ্গারপ্রিন্ট হয়েছে, অনেকের ফিঙ্গারপ্রিন্ট পেপার ফিঙ্গারপ্রিন্ট হয়েছিল, এখন এগুলা ডিজিটাইজ হচ্ছে। সো দেখা গেল, আমি একটা কেসের কথাই বলছি, একটা স্পেসিফিক কেস যে রানা ভাইয়ের সাথে আমি শেয়ার করেছি অথেন্টিকেটের জন্য, উনি যেন বুঝে যে এটা রিয়েল কেস, নাহলে ভাববে যে তো মহিন চৌধুরী হয়তো আজব তথ্য দিয়ে, এই জন্য আপনাকে আমি দেখালাম। সো কোর্টের রেকর্ড অনুযায়ী এক ভদ্রলোক তার 20 বছর আগে আমেরিকা এসেছিল, 25 বছর আগে আমেরিকা এসেছিল, তারপর একটা নাম ধারণ করে এসেছিল, সে নাম নিয়ে সেই নামে সে এখানে থাকছে, তারপর অন্য নামে সে অ্যাসাইলাম ফাইল করেছে, ফিঙ্গারপ্রিন্ট হয়েছে, সে ভুলে গেছে। তারপরে তার পারিবারিক পিটিশনেতে গ্রিন কার্ডও পেয়েছে, কেস উইথড্র করে, একটা নাম উইথড্র করে উইথহোল্ডিং করে গ্রিন কার্ড পেয়েছে। তার আর ভয়ের কোনো কারণ থাকার তো কথা না, কারণ সে আমেরিকার গ্রিন কার্ড সে পেয়ে গেছে, তার ভয় শেষ। কিন্তু দেখা গেল কি, যখন সে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছে, ইন্টারভিউর সময় তাকে ওই যে অনেক আগের যে 2 নম্বর নাম ছিল, যে নাম অলরেডি ইন অ্যাবসেন্সিয়া ডিপোর্টেশন ছিল, ওইটা চলে আসছে। এখন তাকে বলা হচ্ছে তোমার গ্রিন কার্ড বাতিল করে দিলাম, হোল্ড, এবং তোমাকে কোর্টের নোটিশ দেওয়া হলো, তুমি, কারণ তোমার যে ডিপোর্টেশন হয়ে গেছে। এই ক্ষেত্রে তার কিন্তু আর কোনো রিমিডিজ নাই কেন, একবার জাজ তাকে অর্ডার অফ রিমুভাল দিয়ে দিয়েছে, তার মানে কেসে ডিপোর্টেড, তাকে চাইলে অ্যারেস্ট করতে পারতো, কিন্তু কার্টিসি তাকে তারা আবার এন্ট্রি ইস্যু করেছে, যেহেতু সে অনেক দিন তার গ্রিন কার্ড আছে। তো আপনারা অনেকেই মনে করবেন না যে আমরা যখন ভুলে যাই, সরকার হয়তো ভুলে যাবে। ইমিগ্রেশন
20 বছর, 25 বছর, 30 বছর পরও তারা রেকর্ড থেকে যায়। অনেক রেকর্ড আপডেট হয় নাই বিধায় অনেকে নিঃসন্দেহে দেশের বাইরে ঘুরে আসছে, ভাবছে আমাকে তো কিছু ধরে না, কোনো সমস্যা না, আপনারা মিথ্যা তথ্য দেন। হ্যাঁ, যাদের কোনো সমস্যা নাই, যারা কোনো মিথ্যা তথ্য দিয়ে গ্রিন কার্ড নেয় নাই বা সিটিজেন হয় নাই, তাদের ভয়ের কোনোই কারণ নাই। যদি মিথ্যা তথ্য দিয়ে অথবা সত্য গোপন করে, তথ্য গোপন করে যদি গ্রিন কার্ড পেয়ে থাকে, তারপর নাগরিক হলেও এটা বাতিল হতে পারে। এটা ধ্রুব সত্য এবং এটা আমেরিকান এক্সিস্টিং ল। এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কোনো নতুন ল আবিষ্কার করে নাই, শুধু এটা লটা এনফোর্সমেন্ট হচ্ছে, আগেও হচ্ছিল আমরা জানি, কিন্তু মিডিয়াতে এগুলো আসে নাই। কিন্তু ট্রাম্প আসাতে এগুলো মিডিয়াতে আসছে খুব বেশি। নাগরিকত্ব বাতিল হচ্ছে। কাদের নাগরিকত্ব বাতিল হচ্ছে? যদি একটা সুষ্ঠু ভাবে নাগরিকত্ব পায়, আমেরিকার নাগরিক হয়, কোনো প্রেসিডেন্টের ক্ষমতা নাই কোন নাগরিকের নাগরিকত্ব বাতিল করার, আনলেস সে এই দেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়, তবে এই দেশের বিরুদ্ধে সে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়। এছাড়া কোনো প্রেসিডেন্টের ক্ষমতা নেই কারণ নাগরিকত্ব বাতিল করা। সো আপনারা যাদের সমস্যা নাই, মানে অতীতে কোনো ভুল করে নাই, তাদের ভয়ের কোনো কারণ নাই। এটাই ব্যাখ্যা দিলাম এই কারণে। সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে প্রশ্নটি এত বেশি আমাদের কাছে আসে, সে কারণে আজকে পরিষ্কারভাবে উদাহরণ দিয়ে আমরা বুঝিয়ে দিলাম। ধরুন যে এই মানুষটি প্রথমে যখন এসেছিল, অ্যাসাইলাম করেছিল এক্স নাম, ধরুন এক্স নাম ধারণ করে, পরবর্তীতে সে ফ্যামিলি কোটাতে সে গ্রিন কার্ড পেয়ে গেছে, কিন্তু তখন তার নাম হয়েছে ওয়াই। এখন এই ওয়াই যখন আপনার ধরুন যে গ্রিন কার্ড পাওয়ার পরে দেশে গেছে, বাইরে গেছে, যাচ্ছে, কোথাও কিচ্ছু হয়নি। কিন্তু এই লোকটি যখন তার এই সমস্ত ইনফরমেশনগুলো আপডেট হয়েছে, এই সময় সে দেশে গেছে, এয়ারপোর্টে ধরা যদি পড়ে, তাকে কি দোষ দেবেন যে বৈধ গ্রিন কার্ডধারীকে হ্যারাস করা হয়েছে বা অ্যারেস্ট করা হয়েছে? এটা কখনই বলা যাবে না, কারণ সে এক্স নাম থেকে ওয়াই নামে এসেছে। এটা তো ফ্রড, এটা তো জালিয়াতি। সুতরাং এই ধরনের কেসের সঙ্গে যারা জড়িত আছেন, যে কোনো ধরনের ফ্রড কেস হোক, মিথ্যা কেস, যেগুলো আমরা বললাম যে ডোমেস্টিক ভায়োলেন্স, ড্রাগ ট্রাফিকিং, থ্রেট বা চুরি বা ফ্রড, তারপরে ড্রাইভিং আন্ডার দি ইনফ্লুয়েন্সেস, তারপরে যে সমস্ত বিষয় আছে, বা ডিপোর্টেবল অফেন্স যদি থেকে থাকে সেই সমস্ত, বা রিমুভাল প্রসিডিংস যদি কারোর বিরুদ্ধে যদি থেকে থাকে, সেটা ডিপোর্টেশন অর্ডারের মধ্যেই পড়ে। একটা হচ্ছে পলিগেমি, এই শব্দটা আমাকে বলা উচিত কেন? কারণ অনেকেই একসাথে দুই স্ত্রী থাকে। এটা কিন্তু আমেরিকার আইনে ইটস এ ফেডারেল অফেন্স। এটা যদি কারো থাকে, সে কিন্তু আমেরিকার নাগরিকত্ব কখনো পাবে না, যদি আমেরিকা জানে। এবং যদি কারোর প্রমাণ হয় যে একসাথে তার দুই স্বামী বা দুই স্ত্রী ছিল লিগালি, তখন তার কিন্তু সিটিজেনশিপ পাওয়ার আগে যদি থাকে, তখন তার সিটিজেনশিপ বাতিল হইতে পারে যদি প্রমাণ থাকে। এক্ষেত্রে আপনার সতর্ক থাকবেন। অনেকে অন্য দেশের আইন আমেরিকায় বলবৎ না, আমেরিকায় যে আইন, এই আইনটা আমি ফলো করতে হবে। সবসময় বলি আপনাকে, যারাই যেই দেশে যখন থাকেন সেই দেশের আইনটা আপনাকে মানতে হবে। সেই দেশের আইনে এখানে প্রযোজ্য। আমার দেশে কি আইন, এখানে কেন প্রযোজ্য না, এটা বলা যাবে না। আর একটা জিনিস আপনাকে খুব আপনার মাধ্যমে বলছি, যেটা যারা আমাদের খুবই ভালনারেবল এখন, যাদের মধ্যে ডিপোর্টেশন আছে বা অ্যাসাইলাম কেস পেন্ডিং আছে বা কোর্টে কেস, আইসের কাছে কেস পেন্ডিং আছে, তাদেরকে কিন্তু একটা স্ক্যাম আসতেছে এখন। তাদেরকে টার্গেট করে একটা সংঘবদ্ধ চক্র, একটা ক্রিমিনাল চক্র তাদেরকে টার্গেট, গ্রিন কার্ডধারীদেরকে টার্গেট করে কল আসছে। কলটা আসছে কি স্টেট ডিপার্টমেন্টের নাম্বার থেকে, আইসের নাম্বার থেকে, হোমল্যান্ড সিকিউরিটি নাম্বার থেকে। কলটা এমনভাবে আসবে যে আপনাকে মনে হয় তারাই কল দিয়েছে। নাম্বার ভেরিফাই করে দেখবেন এটা ইমিগ্রেশনের নাম্বার। আপনি তো ভয়ে শেষ যে আমার ইমিগ্রেশনে কল দিয়েছে, আমার কি হবে, গ্রিন কার্ড বাতিল হয়ে যাবে। বলবে যে তোমার তো অ্যাড্রেস চেঞ্জ করার কথা, তুমি তো অ্যাড্রেস চেঞ্জ করো নাই, তো তোমার নামে রিমুভাল অর্ডার আছে, ডিপোর্টেশন হয়ে যাবে তুমি, সো তুমি বন্ড দেওয়া যাবে, তো বন্ডের জন্য টাকা দাও। আমি আবারও বলি, ইমিগ্রেশন অফিসার, ইমিগ্রেশন আইস কখনো আপনাকে ফোনে বন্ডের টাকার কথা বলবে না, কখনোই না। যদি এরকম স্ক্যাম অনেকের সাথে হচ্ছে, ভয়ে মানুষ কাতরায়, ভাই আমার ফোন আসছে, আমাকে এখন জেলে নিয়ে যাবে, তার অফিসার পাঠা জেলে নিয়ে যাবে। আমি বলি আপনি বলেন যে আমি এফবিআইকে কল দিচ্ছি, সাথে সাথে ফোন বন্ধ। সো যদি স্ক্যামে আপনারা পড়েন, সতর্ক থাকবেন। কেউ যদি কল দেয় আপনাকে প্রিটেন্ড করে, আপনারা দেখবেন যে এই নাম্বার ইমেল আসতে পারে, কিন্তু এটা আপনার ভয় না পেয়ে আপনি কোনো আপনার অ্যাটর্নির সাথে কথা বলবেন।
এই ক্ষেত্রে আপনার ভয়ের কিছু নাই, কারণ ইমিগ্রেশন আপনাকে আসলে হয়তো বাসায় আসবে, ইউনিফর্ম নিয়ে বাসায় আসবে, অথবা তারা আপনাকে লাস্ট নোন অ্যাড্রেসের চিঠি পাঠাবে। যদি কেউ আপনাকে ফোনে বলে যে টাকা দেন, গিফট কার্ডে টাকা দেন, বন্ড ভেরিফাই করতে হবে, দ্যাট ইজ কমপ্লিটলি অ্যানাদার ক্রাইম। এই স্ক্যাম থেকে আপনারা সতর্ক থাকবেন, এবং যারা শুনছেন আমার কথা, আপনার বন্ধু বান্ধব সবাইকে বলবেন এই স্ক্যামটা এখন হচ্ছে, একটা সংঘবদ্ধ চোখে স্ক্যামটা করছে, এবং TVN 24 এর মধ্যে জানাচ্ছি এটা আপনার সতর্ক থাকার জন্য। অনেক ধন্যবাদ মঈন চৌধুরী। আসলে আমাদের এই বিষয়টি নিয়ে আরো আলোচনা করা যেতে পারতো, কিন্তু অনেক টেলিফোন এবং ফেসবুকে অনেক প্রশ্ন আসছে, তাদের প্রশ্নগুলো আমরা নিতে নেন। প্রথমে একটু টেলিফোনে নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, সময় নষ্ট করবেন না দয়া করে, সময় প্রচুর ফোন আছে আমাদের এবং এতে আছে। নেক্সট আপনাকে তো বলছি, প্রশ্ন তো যে বলছে যে বারবারই তো বলছি, বলুন। জি বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আমার এক আত্মীয় ওনার 3 ভাগ্নে এবং বোনের জন্য অ্যাপ্লাই করছে, তো 2008 সালে। জি। তো তাদের এখন মানে ফাইলগুলো অ্যাপ্রুভ হয়েছে, তো সেই ক্ষেত্রে প্রসেসিং ফি আছে। জি। এখন 3 জনের অ্যাপ্রুভাল লেটার আসছে, একজনের আসে নাই, একটা ছেলের, ওটার বয়স হচ্ছে 24 বছর। জি। এখন এই ক্ষেত্রে কি করণীয় আছে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্ন। ধন্যবাদ। এটা TVN এর সিগনেচার একটা প্রোগ্রাম, CSP এর রুলস, চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্ট। আমরা সব সময়, আমি ছাড়া আমার কলিগরা এটাতে অনেক কথা বলেছে। আপনারা যদি TVN 24 সব সময় দেখে থাকেন, প্রশ্নটা খুবই কমন। যদি আপনার সিটিজেনশিপ, আপনার যদি অ্যাপ্রুভালের ডেট থেকে রিসিভ ডেটের ডিফারেন্সটা তার বয়সের সাথে 21-এর উপরে অ্যাড হবে। যদি নিশ্চয়ই আপনার পিটিশনটা, যে অ্যাপ্লিকেশন করার, যেহেতু পিটিশন করেছিলেন I-130 পিটিশন, রিসিভ ডেট থেকে অ্যাপ্রুভাল ডেটের যে গ্যাপটা হয়তো কম ছিল, যেই কারণে 24 বছরের লোকটা আসতে পারবে না। এই ক্ষেত্রে আমাদের এই আউট দেওয়া চেষ্টা করে দিতে পারে, কিন্তু সম্ভাবনা খুবই ক্ষীণ। আমাকে রেকর্ড না দেখলে কেউ বলতে পারবো না। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে বিষয়টি নিয়ে আপনারা একজন ইমিগ্রেশন যিনি যারা করেন, লয়ার যারা আছেন, তাদের সাথে যদি একটু আলাপ করেন তাহলে হয়তো সুবিধা হবে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। ফেসবুক থেকে একটা প্রশ্ন নিয়ে আবার টেলিফোনে যাব। শিফাত সাদমান, তিনি বলছেন, আমার অ্যাসাইলাম ফাইনাল হিয়ারিং 2027 ফেব্রুয়ারি। ইতোমধ্যে আমার টি ভিসা বোনাফাইড হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, অ্যাসাইলাম ফাইনাল হিয়ারিংয়ের দিন কি জাজ আমার অ্যাসাইলাম হিয়ারিং কন্টিনিউ করবে, নাকি টি ভিসার জন্য ডিসমিস করতে পারে? কেননা আমি চাচ্ছি অ্যাসাইলামও ফেস করতে। যদি কোনো নেগেটিভ রেজাল্ট হয় অ্যাসাইলামের, তাহলেও যেন আমার একটা প্রোটেকশন থাকে। টি ভিসা দয়া করে জানাবেন। ধন্যবাদ। যেহেতু আপনার টি ভিসা অ্যাপ্রুভ হয়েছে, আপনি অবশ্যই, আপনার একজন অ্যাটর্নি আছে, অ্যাসাইলাম যেহেতু কোর্টে আছে, এটা তো আপনার অ্যাটর্নি থাকার কথা, অবশ্যই থাকবে। কারণ আপনার অ্যাটর্নি বাধ্যতামূলক, যদি ইয়াতে ইমিগ্রেশন কোর্টে সরকার নিলে আপনাকে দেবে। সো আপনি অ্যাটর্নির সাথে সরাসরি যোগাযোগ করবেন। আর আপনি যেহেতু অ্যাজ এ জেনারেল হিসেবে কথা বলছে, এখন হাইপোথেটিক্যালি বলছে, যদি আপনার অ্যাসাইলাম কখনো ইন্ডিভিজুয়াল হিয়ারিং যদি হয়, ইফ দে ফাইন্ড ইউ রিমুভেবল, যদি রিমুভ করে দেয়, ডিপোর্টেশন অর্ডার হয়ে যায়, তখন অনেক কিছু আর আপনার সুযোগ থাকবে না। সো অ্যাসাইলাম হিয়ারিংয়ে যাওয়ার আগে আপনি বুঝে যাবেন আপনার কতটুকু স্ট্রেংথ আছে। অ্যাসাইলাম হিয়ারিং যদি একবার ফাইনাল হিয়ারিং হয়ে গেলে, ডিপোর্ট হয়ে গেলে, আপনার অনেক অপশন তখন বন্ধ হয়ে যাবে। এটা রিওপেন করা ছাড়া আর কোনো অপশন থাকবে না। অনেক ধন্যবাদ শিফাত সাদমান আপনার প্রশ্নের জন্য। আজিজ মাহমুদ, তিনি বলছেন, it has been 3 to 4 years since asylum cases have been filed online. Please let me know the reason. ধন্যবাদ। আপনার অনেকের এরকম ছিল, এখন যারা অ্যাসাইলাম ফাইল করছে, অনেকের 2 মাস 1 মাসের ভিতরে ডেট চলে আসছে, ইন্টারভিউ ডেট চলে আসছে, তারপর অনেকে কোর্টে পাঠিয়ে দিচ্ছে, অনেকে অ্যাপ্রুভ হচ্ছে, ভেরি রেয়ার। সো আগে যারা ফাইল করেছে তাদেরটা এখনো পেন্ডিং আছে। আপনার ভয়ের কোনো কারণ নাই। যদি রিসিট নাম্বার ঠিক থাকে, আপনি কন্টিনিউ চেক করবেন যে আপনার ডেট মিস করেন। ডেট মিস না করলে আপনার ভয়ের কোনো কারণ নাই। বরং ভালো, যে সময় আপনার হিয়ারিং না হলে আপনি তো সব বেনিফিট পাচ্ছেন। আপনার ওয়ার্ক পারমিট আছে, সোশ্যাল সিকিউরিটি কার্ড আছে, আপনি এই দেশে কাজ করতে পারছেন, আপনি যে কোনো স্টেটে ঘুরতে পারছেন আমেরিকার ভিতরে, আপনার তো ভয়ের কোনো কারণ থাকার কথা না।
অনেক ধন্যবাদ আজিজ মাহমুদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি, আমার নাম সাইমা, আমি জামাইকা থেকে বলছি। জি আমার বোনের জন্য আমি 2008 এর জুলাই মাসে আমি অ্যাপ্লাই করি। জি তারপর এনবিসি থেকে লেটার আছে 2010 এর মার্চে। জি এন্ড এখন 2025 এর জুনের 28 এ ওর কেস ক্রিয়েশনের ইমেলটা এসেছে। ওখানে ওর মেয়ের নামটা নেই। এখন ওর মেয়ে 2002 সেপ্টেম্বরে বর্ন হয়, তো এই বছর সেপ্টেম্বরে 23 হয়ে যাবে। তো আমি সিএসপি এর রুল অনুযায়ী কয়েকটা টুলস দিয়ে দেখেছি ও 21 কি 21 ইয়ার্স 10 ডেজ হয়। তো এখন কি আমাদের করণীয় কি এনবিসি তে ইমেল করব, নাকি কেস ক্রিয়েশনের যে একটা জায়গা আছে যে অ্যাপ্লিকেন্ট অ্যাড করা যায় ওখানে অ্যাড করে সাবমিট করব? আমি কি করতে পারি বা ও কি আসতে পারি কিনা, এই ব্যাপারে আপনার সাজেশন চাচ্ছিলাম। অনেক ধন্যবাদ সাহেব। ধন্যবাদ। এটা আপনি কোনো পার্সোনাল কোয়েশ্চেন যে লিগ্যাল ম্যাটার্স আপনার তো জন্য এটা খুবই দুঃখজনক বাদ পড়ে যাচ্ছে। একটু আগে সেম প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। সিএসপি রুলসে না পড়লে আপনার করার কিছুই নাই, তবে আপনি একটা রিকোয়েস্ট করতে পারেন, তারা হয়তো নামটা অ্যাড করবে। ইনফ্যাক্ট এমবাসি যাওয়ার পর হয়তো এটা দেবে না তারা, কারণ সিএসপি রুলস ইজ ফর এভরিওয়ান, নট ফর সামবডি। কিন্তু এই যাওয়ার যদি আপনারা এর আগে হয়তো আমরা যখন এক্সপায়ার্ড করি, কারো যদি সন্দেহ করি যে এই যাওয়ারটা সিএসপি তে এই যাওয়ার হয়ে যাবে, তখন আমরা তাকে এক্সপায়ার্ড করে রিকোয়েস্ট করে অনেকগুলো গ্রান্ট হয়েছে। যদি মনে করি যে তার এই যাওয়াটা সে বাদ পড়ে যাবে সিএসপি রুলস অ্যাক্টিভ হওয়ার পরেও, সো এই ক্ষেত্রে আপনাদের প্রথমে দু ছিল অ্যাটর্নির সাথে কথা বলে, এখন যদি কথা বলেন আপনার সুস্পষ্ট একটা ধারণা পাবেন। গিয়ে কথা বললে ভালো, সব ডকুমেন্ট দেখি, কিন্তু আপনার করার খুব সীমিত। অনেক ধন্যবাদ সাইমা। আশা করি পথ দেওয়া হলো, যে পরামর্শ সে মোতাবেক যদি কাজ করেন নিশ্চয়ই একটা সমস্যার সমাধান আপনার পাবেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার ওয়াইফের জন্য 2024 ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করছিলাম, তখন আমি গ্রিন কার্ড ছিলাম। দেন আমি 2025 এপ্রিলে সিটিজেনশিপ নিয়েছি, চেঞ্জ করে দাও। এখনো চেঞ্জ হয় নাই, কতদিন সময় লাগছে? আপনি প্রশ্ন বুঝেছেন তার? আপনি একটু ধন্যবাদ। উনি গ্রিন কার্ড ছিল, ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছে, এখন সিটিজেন হয়েছে, সে স্ট্যাটাস আপডেট করার চেষ্টা করেছে, হয় নাই। আপনি ভালোভাবে করেন, স্ট্যাটাস আপডেট হয়ে যাবে, কারণ ইটস এ ম্যাটার অফ রাইটিং এ লেটার টু দ্য USCIS, এবং যেই লক বক্সে দিতে হবে, যেখানে পাঠাচ্ছেন ওইখানেই পাঠাবেন। আপনি কারো যদি আপনি বুঝতেছেন না, কারো পরামর্শ নেওয়া উচিত। যে কাজটা জানে তার কাছ থেকে করাতে পারেন, নিজে চাইলেও পারেন, অথবা যে আপনাকে হেল্প করে তার থেকে হেল্প নিতে পারেন। এটা কোনো বড় কোনো বিষয় না, হয়ে যাবে। অনেক ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। ফারুক আহমেদ তিনি একটি প্রশ্ন রেখেছেন, এখন ফাইল কোয়ালিফাই হবার পর ইন্টারভিউ পেতে 3 বছরেরও বেশি সময় লাগছে, এটা কমার কোনো সম্ভাবনা আছে কিনা, থাকলে সেটা কিভাবে হবে একটু বলবেন। ফাইল কোয়ালিফাই বলতে কি কেসে ডিপেন্ড করে? আপনি কি F1, F2, F3, F4, আপনি ডিপেন্ড করে কোন ক্যাটাগরিতে আপনি আসেন তার উপর ডিপেন্ড করে। যদি ইমিডিয়েট ক্যাটাগরি এত সময় লাগার কথা না, আপনি এক্সপায়ার চাইলেই করতে পারেন। অনেক ধন্যবাদ ফারুক আহমেদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি চৌধুরী ভাইয়ের ফ্রেন্ড, আমি উনার সব লাইভ দেখি, উনি আমার ফেসবুক ফ্রেন্ড ভাই। আমার একটা প্রশ্ন ভাই, জি জি। আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছিলাম, 16 মাস হয়ে গেছে ভাই। আমার বায়োমেট্রিকের ফিঙ্গারপ্রিন্ট চাইছে, আমার অ্যাপ্রুভাল দেয় নাই ভাই। আমার এক্স ওয়াইফ আমার নামে একটা ডোমেস্টিক ভায়োলেশন করছিলেন, পরে এটা ডিসমিস হয়ে গেছে ভাই। উনি আমার সাথে কোর্টে গিয়ে ডিসমিস করাইছে। এন্ড ভাই আমি যখন সিটিজেন নেই, তখন আমি এই ডিসমিস পেপারটা দিয়া সিটিজেন নিয়েছি আমার লয়ারকে সাথে নিয়ে। তখন আমার যেদিন টেস্ট পরীক্ষা দিয়ে যেদিন আমার বলছে তুমি পাস করছো, বাট কালকে আমি তোমার রেজাল্ট জানাবো, আমাদের সুপারভাইজারের সাথে কথা বলে। পরের দিন আমার ওরা অ্যাপ্রুভ দিয়া ওদের ডেট দিছে ভাই। এরপরে ভাই 1 বছর পরে আবার আমার সেম সমস্যা করছে, পরে ডোমেস্টিক ভায়োলেশন এইটাও ডিসমিস হয়েছে ভাই। ওর পরে ওর সাথে ডিভোর্স হয়েছে ভাই। এখন আমার বায়োমেট্রিক চাচ্ছে, এখন কি আমার কোন সমস্যা হবে ভাই? আমি খুব ভয়ে আছি ভাই। চৌধুরী ভাইকে দেখে আমি প্রশ্নটা করলাম ভাই, প্লিজ আমার একটু বলবেন। ধন্যবাদ।
ধৈর্য ধরেন, কান্নাকাটি করার প্রয়োজন নাই। আপনি যেহেতু নাগরিক হয়েছেন, মিথ্যা কোনো তখন তো আপনি মিথ্যা তথ্য দেন নাই। আমেরিকার নাগরিক হওয়ার পরে আপনি যে কোনো অন্যায় করেন না কেন, যদি আপনি দোষী সাব্যস্ত হন, তখনও আপনার কিন্তু নাগরিকত্ব বাতিল হবে না, আনলেস আপনি আমেরিকার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্রে লিপ্ত হন, আমেরিকার নীতির বিরুদ্ধে বা আমেরিকার বিরুদ্ধে, আমেরিকার শত্রু রাষ্ট্রের সাথে আপনি যদি বন্ধুত্ব করেন, তখন আপনার সমস্যা হবে। এছাড়া আপনার যে কোনো কেসে আপনি যদি শাস্তিও হয় 1 বছর 10 বছর শাস্তি হলে আপনাকে এখান থেকে কেউ বের করতে পারবে না, শুধু রাষ্ট্রের বিরুদ্ধে হলে পারবে। সো আপনার যেহেতু ওইখানে মিথ্যা তথ্য আপনি দেন না, এটা ওই সময় আপনি ডিসমিস হয়েছিল, এর পরবর্তী কি হলো এটা ব্যাপার না, আপনি অবশ্যই যাবেন। যদি অন্যায় কোনো না করে থাকেন, ভয়ের কোনো কারণ নাই। যদি বায়োমেট্রিক দিতে অবশ্যই বায়োমেট্রিক দিতে যাবেন, কোনো সমস্যা নাই, এক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। যদি আপনি মনে করেন ভয় পাচ্ছেন, লয়ার্স আর অলওয়েজ অ্যাভেলেবল টু হেল্প ইউ। আমরা অনেককে যদি এরকম ভয় পাই, আমরা হেল্প করে থাকি। আপনার ভয়ের কোনো কারণ থাকার কথা না, আপনার নাগরিকত্ব সার্টিফিকেট নিয়ে যাবেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম হচ্ছে উদ্দিন। আমি এখানে আমার অ্যাজেলেন্টটা পেন্ডিং আছে, জি কিন্তু আমি কিছুদিন আগে ওই যে সাইকেল দিয়ে রেড লাইটের টিকিট পাইছিলাম, 2টা টিকিট। একটা হচ্ছে কি ফুটপাথে সাইকেল নিয়ে উঠে গেছিলাম, আর একটা হচ্ছে রেড লাইট মারছিলাম। তো জি। যেটা ফুটপাথে উঠে গেছে ওটার জন্য আমাকে সামন্সের একটা টিকিট দিছে, আর যেটা রেড লাইট ওইটার জন্য আমাকে ক্রিমিনাল টিকিট দিছে। এখন আমার প্রশ্ন হচ্ছে কি, এটা কি আমার অ্যাজেলেনে কি কোনো সমস্যা হবে? অনেক ধন্যবাদ উদ্দিন আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ। আমি সবসময় কথা বলি, লেকেন্স রাইলি যে অ্যাক্টটা পাশ করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে, শুধু ডোনাল্ড ট্রাম্প সাইন করেছে, কিন্তু একটা আগেই পেন্ডিং ছিল। ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি যৌথভাবে বাইপার্টিসানে এই বিলটা পাশ করেছিল। ডোনাল্ড ট্রাম্প এটা ভেটো দেনায় সাইন করেছে। এই একটা কিন্তু বিশাল অনেক কিছু লেখা আছে, একটা অনেক লয়ার এটা বুঝে না, পড়ার সময় হয়তো পায় না। যদি মাইনর ক্রিমিনাল কেসও কেউ যদি কনভিক্টেড হয় অথবা এমনকি অ্যারেস্ট হইলে সামান পেলে তাকে কিন্তু কেসের সমস্যা হইতে পারে। আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা যারাই এই দেশে ভালনারেবল সিচুয়েশনে আছেন, কাগজপত্র সমস্যা আছে, ট্রাই টু বি সেফ। আপনার নিজের জন্যই কোনো ভায়োলেন্ট ক্রাইমে জড়াবেন না। আমি দেশে কি ছিলাম কাউকে দেখে দেব, ওইসব দিন নাই আপনার জন্য এখন আর। তো আপনারা বা দেশে এটা করছে এখন করা যাবে না, সাইকেল চালাচ্ছি, ক্রাইম জানার চেষ্টা করবেন কোন ধরনের ক্রাইম কোনটা এবং সিভিল অফেন্স কোনটা। যদি কেউ ড্রাঙ্ক ড্রাইভিং করেন, মদ খেয়ে গাড়ি চালান, এটা অনেকেই মনে করেন ব্যাপার না, কিন্তু ধরাও পড়ে না অনেকে। হয়তো 100টার মধ্যে একটা ধরা পড়বে, যা যখন ধরা পড়লে আপনার ইউ আর গন। সো এরকম চেষ্টা করবে না যে আজকে একটু চেষ্টা করে দেখি কি হবে। আজকে একটু আগে কল পেলাম একজনের, 21 বছর হয়েছে ছেলেটা, সে ড্রাঙ্ক ড্রাইভিংয়ে ধরা পড়ছে, তার অ্যাসাইলাম পেন্ডিং। সো এইসব ক্ষেত্রে আমি কি বলবো, প্যারেন্টসরা অথবা যারা দেশে থাকেন তারা একটু সময় দেওয়ার চেষ্টা করবেন আপনার সন্তানদেরকে, অথবা যেখানে থাকেন না কেন, তারা যেন অনৈতিক এবং কোনো অপরাধে জড়িত হলে কিন্তু আপনাকে আইন অনুযায়ী আমাদের হেল্প করার খুবই সীমাবদ্ধতা আছে। আমরা আইনের এগেইনস্টে আমরা কিছু করতে পারবো না। এই যে দুটো ওনার ছোট ছোট অপরাধ হয়েছে, ছোট অপরাধ না, একটা হচ্ছে সামন। যদি ক্রিমিনাল নেচার হয় ইটস এ প্রবলেম, সিভিল নেচার হলে প্রবলেম না। যদি ক্রিমিনাল নেচার যে কোনো ধরনের ইনসিডেন্ট ঘটে, তার জন্য প্রবলেম হতে পারে। তো সেটা ওনার এই অ্যাসাইলাম কেস পেন্ডিং থাকা অবস্থায় কোনো আপনাদের মতো কোনো পেন্ডিং থাকা অবস্থায় কিছুই করার নাই, সে কোর্টে যাবে। যদি ক্রিমিনাল কোনো টিকিট পান, যদি মনে করেন, তখন আপনি অ্যাটর্নির সাথে, আমাদের অফিসে ক্রিমিনাল ডিফেন্স লয়ার আছে, আপনি চাইবেন যে কেসটা যেন ডিসমিস হয়। কেসটা ডিসমিস না হলে, যে কেসটা যদি আপনি গিলটি প্লি করেন, অনেকে বুঝেই না, গিলটি প্লি করলে কিন্তু হয়তো বললো আপনার কিছু হবে না, দুঃস্বীকার করে চলে যান, কিন্তু আপনার রেকর্ডে থাকলে আপনি গিলটি প্লি করেছেন, দ্যাট মিনস আপনি অপরাধী। আর অপরাধী আর নন অপরাধীর মধ্যে বেশ কম আছে, আপনি বুঝতে হবে। অপরাধী নিরপরাধ কিন্তু এক না। অনেক ধন্যবাদ উদ্দিন আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আফরোজ, আমি ব্রুকলিন থেকে বলছি। জি।
ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল ইমিগ্রেশন সংক্রান্ত। বলুন। আমি আসলে সদ্য সিটিজেন হয়েছি, তো আমি আমার আম্মুর জন্য অ্যাপ্লিকেশন করতে চাই। জি। কি কি কাগজপত্র আম্মুকে রেডি করতে বলবো এটা একটু জানার জন্য। উল্লেখ্য আমার আব্বু আম্মুর ভিতর আমি যখন 10ম শ্রেণীতে পড়ি তখন ডিভোর্স হয়ে যায়। তো এক্ষেত্রে আম্মু কি কাগজ আমার রেডি করবে এই বিষয়ে যদি একটু বলতেন। অনেক ধন্যবাদ। আরেকটা কোশ্চেন ভাইয়া প্লিজ, সেটা হচ্ছে আমার ভাইয়ের জন্য আমি অ্যাপ্লিকেশন করব। ভাইয়ের কোনো বাচ্চা নাই, শুধু স্বামী স্ত্রী, তো তার কি কাগজপত্র রেডি করতে হবে যদি একটু বলতেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ, খুবই সুন্দর প্রশ্ন করেছেন সবার জানার জন্য। কিন্তু আপনাকে আমি বলবো কি লাগবে, কিন্তু তারপরেও বলছি আপনি যেহেতু প্রথম করবেন কোনো প্রফেশনাল কারো সাহায্য নেবেন, কারণ ভুল করলে এটা অনেক ডিলে হয়ে যেতে পারে। সো আপনার মার জন্য যা লাগবে, আপনার প্যারেন্টসের ম্যারেজ সার্টিফিকেট লাগবে, কারণ আপনি তো মা বাবার সন্তান, মা বাবার বিবাহর মধ্যে আপনার জন্ম হয়েছে, ম্যারেজ সার্টিফিকেট লাগবে এবং মার বার্থ সার্টিফিকেট লাগবে, আপনার ন্যাচারালাইজেশন সার্টিফিকেট লাগবে, আপনার বার্থ সার্টিফিকেট লাগবে এবং I-130 ফর্মটাতে দেখবেন যা যা তথ্য লাগে। আপনার মায়ের ডিপেন্ডেন্ট কারা ছিল, আগে বিয়ে থাকলে বিয়ে, ডিভোর্স হলে যে তথ্যগুলো আছে বেসিকলি পার্সোনাল ইনফরমেশন লাগে। কাগজের মধ্যে শুধু বার্থ সার্টিফিকেট লাগবে, ম্যারেজ সার্টিফিকেট লাগবে আর যে ওনার ছবি লাগবে। অনেক ধন্যবাদ আফরোজ। আর ভাই বোনের জন্য অ্যাপ্লাই করতে সেম জিনিসটা লাগবে, একই জিনিস। অনেক ধন্যবাদ আফরোজ আপনার প্রশ্নের জন্য। তবে যেহেতু আপনি আপনার মা এবং ভাই বোনদেরকে নিয়ে আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই প্রপারলির জন্য একজন অভিজ্ঞ অ্যাটর্নির অফিস থেকে হয়তো কিছু পয়সা আপনার খরচ হবে, কিন্তু অথেন্টিক হবে, আপনার নিশ্চিন্ত থাকবেন, পরবর্তীতে যে হ্যাসেলগুলো হবে সেখান থেকে মুক্তি পাবেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, আমি নিউ জার্সি থেকে বলছি। জি, আমার ভাইয়ের জন্য। জি, বলুন। আমার ভাই গ্রিন কার্ডধারী, 2021-এ ওর ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিল। জি। লাস্ট নভেম্বরে ওর কাগজপত্র আসা শুরু করে। জি। সবকিছু আমরা দিয়ে দেই। পরে লাস্ট মার্চে 2025-এ জি। ডকুমেন্ট কোয়ালিফাইড হয়। জি। ইমিগ্রেশন অফিস থেকে বলে যে ডকুমেন্ট কোয়ালিফাইড, তোমরা এখন ইন্টারভিউর জন্য স্কেজুয়ালের জন্য ওয়েট করো। তো আমরা মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট হয়ে যাচ্ছে, প্রায় 4 মাস হয়ে যাচ্ছে, এখনো কোনো আমরা স্কেজুয়াল পাচ্ছি না ইন্টারভিউর জন্য। এটা ছিল আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার এই ভাই সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছে। তো ওর ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে এপ্রিলের 17 তারিখে, এখনো কোনো ইন্টারভিউ ডেট পাচ্ছি না। তো একটু যদি অ্যাডভাইস দিতেন কবে বা কখন পাওয়া যাবে ইন্টারভিউ ডেট। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনি যদি যে ভাই গ্রিন কার্ড দিয়ে তার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছে, 60 নোটিস পাচ্ছেন, আপনি অপেক্ষা করেন, হয়তো টাইম মতো চলে আসবে। কিন্তু এখন যে টাইমটা চলে এখন হচ্ছে 22, একটু ব্যাকলগ আছে। তারপর এখানে ব্যাকলগ নাই, দেশে ব্যাকলগ আছে, যে কারণে একটু সময় লাগতে পারে, আপনি কল পাবেন। আর আপনার ভাইয়ের যে সিটিজেনশিপের জন্য যদি এপ্রিলে হয়ে থাকে, খুব শীঘ্রই চলে আসার কথা। এখন এগুলো ফার্স্ট, যদি জানুয়ারির পরে যারা ফাইল করে এগুলো খুব ফাস্টার হচ্ছে, আগে করে থাকলে হয়তো ব্যাকলগে পড়ছে, জানুয়ারি ফেব্রুয়ারি যখন করে, মার্চে করে থাকলে এগুলো খুব ফাস্টার হচ্ছে। আর একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে বিয়ের কথা যেহেতু আসলো, সবার জন্য বলছি, ম্যারেজ ফ্রড ইজ এ সিরিয়াস ক্রাইম। আমরা যখন কোর্টে যাই ইন্টারভিউ, তখন বোর্ডে লেখা থাকে ম্যারেজ ফ্রড ইজ এ সিরিয়াস ক্রাইম। এটা শাস্তি হচ্ছে 5 years imprisonment or or $250,000 পেনাল্টি। সো আপনারা চিন্তা করবেন, যদি কেউ বিয়ের জন্য গ্রিন কার্ডের জন্য বিয়ে করে, যদি প্রমাণিত হয় ইটস এ ফ্রড, ম্যারেজ ফ্রড। তো এগুলো যেন না হয়, যে কোনো ধরনের ফ্রড থেকে বা যে কোনো ধরনের অন্যায় থেকে না, ওটা স্পষ্ট লেখা। আজকে ইন্টারভিউ সবসময় পপ আপ করে যে তারা বুঝাইতে চায় যে আপনার ম্যারেজ ফ্রড করেন না, গ্রিন কার্ডের জন্য কাউকে বিয়ে করবেন না। সেটাই, মানে আমেরিকা এমন একটি দেশ, এটা আইনের দেশ, আইনের শাসনের দেশ, আইন আছে এবং আইনের প্রয়োগ আছে।
দুটোই আছে। সুতরাং এক্ষেত্রে কেউ অন্যায় করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা সব ধরনের অন্যায়, ছোট থেকে বড় যাই হোক না কেন, অন্যায় সেখান থেকে আমরা বিরত থাকি। আসলে অ্যাটর্নি মঈন চৌধুরী, আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনি অনেক ব্যস্ত মানুষ, উপেক্ষা করে আপনাদের আমার সাথে উপস্থিত হয়েছেন এবং আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এবং দর্শকদের প্রচুর প্রশ্নের উত্তর দিয়েছেন। তারপরেও আয়েশা আক্তার, আসমা আকি, নজরুল ইসলাম, আপনারা ফেসবুকে প্রশ্ন রেখেছেন। বিনয়ের সঙ্গে বলছি যেহেতু সময় নেই তাই আপনারা আজকে উত্তর দিতে পারবো না, তবে কালকে যদি আপনারা করেন প্রথম দিকেই প্রশ্ন করবেন, নিশ্চয়ই আপনাদের আগামীকালও একজন অ্যাটর্নি থাকবেন, সুতরাং তার কাছে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেবে প্রতিশ্রুতি দিচ্ছি। জনাব অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে এই চমৎকার আলোচনার জন্য আপনার প্রতি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। আপনাকে ধন্যবাদ সুন্দর উপস্থাপনার জন্য। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই যে গ্রিন কার্ডের যে বিষয়টি নিয়ে কথা বললাম, যেটি নিয়ে প্রায়শই আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি, সুতরাং আজকে এটি পরিষ্কার হয়েছে যে গ্রিন কার্ড নিয়ে বাইরে যাওয়া একেবারেই নিরাপদ, কোনো রকম অসুবিধে নেই, যদি আপনার বিরুদ্ধে কোনো ইমিগ্রেশন বা অপরাধমূলক কোনো সমস্যা না থাকে। তবে যারা আইন লঙ্ঘন করেছেন, কোর্টে হাজির হননি বা রিমুভাল প্রসিডিংসে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটি উচ্চ ঝুঁকি রয়ে গেছে, কিন্তু যাদের কোনো রকম খারাপ রেকর্ড নেই তাদের জন্য কোনো ঝুঁকি নেই। আশা করি বিষয়টি আজকে সম্পূর্ণরূপে পরিষ্কার হয়েছে এবং আপনাদের আজকের অনুষ্ঠানটি যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।